ওকে, ঠিক আছে, আমরা আবার একটু রিপিট করে দেই। দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি? প্লাজমা এডুকেশন সেন্টার। আসেন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, প্লাজমা এডুকেশন সেন্টার। হ্যাঁ, আমাদের এখানে আপনাদের ব্যাচের নাম কি? LMAF2 এইভাবে লেখা আছে। প্লে লিস্টে গেলে কি পাবেন? প্লে লিস্টে গেলে LMAF2, ঠিক আছে। এইখানে আপনি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে মোটামুটি ভাবে এই ক্লাসগুলোর কি, যে ক্লাসগুলো আমরা ভিডিও করব ওই ক্লাসগুলো এখানেই কি আমরা শেয়ার দিয়ে দিব বা আপলোড করে দিব, ঠিক আছে। আপনারা বাই দিস টাইম যদি কখনো এরকম হয় দু একটা ক্লাস মিস করেন তাহলে কি এখানে দেখে নেবেন, তবে দেখে নিলে কোনো লাভ হবে না, তাই না? দুই একটা ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসে খুব একটা বেশি কি লাভ হবে না। কিসের জন্য লাভ হবে না? কারণ আপনি প্র্যাকটিক্যাল কাজ দেখে তো অনেক জায়গায় দেখতে পারবেন, না করলে কিভাবে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল কাজগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে, দেখতে হবে। এবং এই যে আপনি একবার ভর্তি হয়েছেন, আপনি এরপরে যতবার পারেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে যদি আপনি রেগুলার ক্লাস না করেন, কোনটা আপনার মিস হয়েছে, আমরা কোনটা কোন ক্লাসে দিচ্ছি এটা তো আপনি জানবেনই না। দেখবেন যে একটাই 2-3 বার করে করছেন, বাকিগুলো কিছুই জানেন না, ঠিক আছে। সেই জন্য বলতেছি চেষ্টা করেন যে আপনাদের মাত্র কয়টা ক্লাস, আমরা যদি ধরি 424টা প্লাস মাইনাস 4, ধরেন প্লাস মাইনাস 4, মাইনাস তো না, প্লাস 4, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের 28টার মতো ক্লাস হবে 6 মাসে, ঠিক আছে। তাহলে যদি এই ক্লাসগুলোর ভিতরে কয়েকটা ক্লাস আপনি মিস করেন, এই মিসটা কিন্তু আমাদের কিছুই না, লসটা আপনারই। কারণ একেবারে শর্ট কোর্সের ভিতরেও আপনার মিস আছে। আপনি যে উদ্দেশ্য নিয়ে কোর্সটা করতেছেন, আলটিমেট সেই উদ্দেশ্যে কতটুকু ফুলফিল হবে কোনো ক্লিয়ার কাট কে বলতে পারবো না আমরা, ঠিক আছে। আর আমরা যেহেতু এখানে অল্প কিছু রোগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এই অল্প কিছু রোগের আমরা একটা বই রেফারেন্স দিয়ে দিচ্ছি, সিস্টেমিক ডিজিজ বইটা আপনারা কি অফিস থেকে সংগ্রহ করে নেবেন। এই বই থেকে কি আমরা রোগগুলা কি পড়াবো, ঠিক আছে। তাহলে ইউটিউব চ্যানেল গেল, বই গেল, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেমন গত ক্লাসে আমরা কি পড়াইছি, বিএমআই পড়াইছি, অর্থাৎ একটা মানুষের হাইট অনুযায়ী ওয়েট কতটুকু হওয়া উচিত এটা কিভাবে আপনি ক্যালকুলেট করবেন, ঠিক আছে। একজন মানুষের হাইট আছে 5 ফুট 6 ইঞ্চি, তার ওয়েট আছে 85 কেজি, তাহলে তার ওয়েট কতটুকু বেশি আছে বা কতটুকু কম আছে, ঠিক আছে। এটা আপনি কিভাবে বের করবেন এটা আমরা গত ক্লাসে কি শিখাইছি, এবং আপনাদের কিছু কাজও দেওয়া ছিল। দেখেন আমরা শুধু এখানে আপনাকে পড়াবো আর আপনি বাসা থেকে আসবেন আর যাবেন এটাও কিন্তু হবে না। কাজগুলো করছেন কে কে? একজনও করেন না, একজন করছেন। আপনি করেন নাই কেন স্যার? বলছিলাম না ফ্যামিলির সবারটা বের করে নিয়ে আসতে, বলছিলাম। যদি আপনি না বের করেন তাহলে আপনি শিখলেন কি, ভুল হইলো কি, কোন জায়গায় আটকাইলেন, বুঝবেন কিভাবে? কারণ আপনি এখান থেকে যাওয়ার পরে আমাকে কিন্তু ওইভাবে পাবেন না যেভাবে এখন পাবেন, তাই না? কারণ তখন আমি আরো অন্য জনদের জন্য কি হয়ে যাব, ব্যস্ত হয়ে যাব না। তখন আপনাকে আলাদাভাবে সময় দেওয়ার সময় আমার কি খুব কম থাকবে। বাট এখন আমি আপনার জন্য ব্যস্ত, বাট আপনি যদি এই ব্যস্ততা নিতে না পারেন এটা কি ব্যর্থতা আপনারই। যে আপনি কি করছিলেন বিএমআই? স্যার সব না করা হয়নি। ভেরি গুড, আপনি করছিলেন? স্যার আমি কত ক্লাস আইছিলাম না, আসতে পারছিলাম না। আপনার কত ক্লাস ভিডিও দিয়ে দিয়েছে আপলোড? স্যার আমি পারি ইনস্টাগ্রাম তো জানি না, ভিডিও নাই স্যার। ফাঁকি যেভাবে দেন আমি কি বলবো, আপনারা তো স্কুল কলেজে পড়েন না, তাই না? যদি বাচ্চা কাচ্চা হইতেন তাহলে একটা কথা। আমার মেয়েরটা করেছে, আর দুজনেরটা করতে পারিনি। আমারটা করেছে আর আমার ছোট মেয়েরটা করেছে, আর তারা ওয়েট দিবেই না, বলে আমরা দাঁড়াবো না। এসে আমি না, আমাকে বের করতে হবে 4 জনের, মেয়ে করো। তারপরে 2 জনেরটা বের করছি আর করিনি স্যার। সিস্টেম শিখছি স্যার কিভাবে বের করতে হবে। আপনার হাজবেন্ডটা বের করছেন? হাজবেন্ডের স্যার দাঁড়াই না স্যার, এর মধ্যে স্যার ওয়েট মেশিনে দাঁড়াই না, আমি সময় দিতে পারতেছে না। কোলে করে নিয়ে দাঁড় করা দিতেন কি হইতো? না আমি এটাই করবো স্যার, এটাই করতে হইব স্যার। কারণ তার সুস্থতা তো আপনার জন্য ইম্পর্টেন্ট, তাই না? সে সুস্থ থাকলে আপনার দুনিয়াটাই সুস্থ। আচ্ছা, একটাই বের করতে চাইছিলাম, আমার খালি করতে হয় বেশি স্যার, এদেরকে বেশি বলতে হয় স্যার, এটাই এক সমস্যা আমার সংসার ফ্যামিলিতে। বলতে বলতে সে যে দেখেন আপনি এইভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এটা আপনাকে শেখার জন্য দেওয়া হয়েছে। আপনি হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চার দিকে তাকায়ও চিন্তা করতে পারেন, ওজন এত কেজি, হাইট এত কেজি, একেবারে একজেক্ট করতে হবে এমন কথা নাই।
আর ওইটা বের করবো, হ্যাঁ বের করবো স্যার। আচ্ছা দেখেন, নেক্সট ক্লাসে আমরা করব ব্লাড গ্রুপিং, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা কি একেবারে এক্সটার্নাল ইন্টারনাল দুই ধরনের প্র্যাকটিক্যালে চলে যাব। তাহলে নেক্সট ক্লাস আমরা যদি ব্লাড গ্রুপিং করি, আজকের ক্লাসে আমরা কতগুলা টার্মিনোলজির সাথে ব্লাড গ্রুপিং এর প্রসিডিউরটা একবার জেনে নিব, ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা পড়ছি কি বিএমআই, একটা প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের হয়ে গেছে গত ক্লাসে, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি ব্লাড গ্রুপ রিলেটেড প্র্যাকটিক্যালটা করব। বাট কি ব্লাড গ্রুপ রিলেটেড প্র্যাকটিক্যালটা করার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু আপনারা অ্যানাটমি ফিজিওলজি এগুলো কিছু পড়ে আসেন নাই, তাহলে প্র্যাকটিক্যালের যে প্যারামিটারটা আছে প্যারামিটারটা আমাকে কি করতে হবে, দেখাই দিতে হবে। এটা নেক্সট ক্লাসে শিখে এসে প্রথমেই কি করবেন, প্র্যাকটিক্যালটা শেষ করবেন। রিয়েজেন্টগুলো আমরা এনে দিব, প্র্যাকটিক্যালটা কি আপনারা এখানে বসে শেষ করবেন। আরেকটা কথা বলি, আপনাদের ক্লাস 10টায়, ঠিক আছে? এইটুকু জিনিস মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব 10টার মধ্যে আসার জন্য। দেখেন আমার 10-15-5 মিনিট দেরি হতে পারে, কিন্তু আপনাদের দেরি হওয়া কোনোভাবেই ঠিক না, তাই না? কারণ আমি আসার সাথে সাথে ক্লাস শুরু হবে, একেবারে 1 মিনিটও দেরি হবে না, জাস্ট আমি ঢুকেই ক্লাসে ঢুকে যাই, ঠিক আছে? বাট আপনি আসার জন্য কিন্তু ক্লাসটা বন্ধ হয়ে থাকবে না। আর আপনি যদি ক্লাস মিস করেন, লসটা কার হবে? আপনারই হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে একটু ব্লাড গ্রুপিং শিখবো। যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে আমরা বলি আমার রক্তের গ্রুপ কেউ পজিটিভ, কেউ বলে কি রক্তের গ্রুপ বি পজিটিভ, তাই না? কেউ বলে কি রক্তের গ্রুপ সি পজিটিভ বলে, না কি বলে, ডি পজিটিভ, হ্যাঁ এ বি পজিটিভ বলে, তাই না? আর একটা কি বলে, এ পজিটিভ বলে, ঠিক আছে? এখন এক একজন এক এক, আবার এটার অল্টারনেটিভ কি আছে, মাইনাস আছে, নেগেটিভ আছে। নেগেটিভও আছে, ঠিক আছে? এখন দেখেন এই ব্লাড গ্রুপিং প্রসিডিউরটা খুব সহজ, ছোট একটা মেকানিজম। আপনি যদি চান তাহলে কি এটা আপনার ফার্মেসিতে রিয়েজেন্ট নিয়ে কি ইজিলি ব্লাড গ্রুপিংটা চেক করে 30, 35, 40 টাকা করে কি পার ব্লাড গ্রুপ রাখতে পারেন, ঠিক আছে? এটা একদম বেসিক একটা প্রসিডিউর, ঠিক আছে? যদি এখানে শুধু ফার্মেসিতে সামনে লিখে রাখেন যে এখানে ব্লাড গ্রুপ চেক করা হয়, তাহলে কি মাঝে মাঝে আপনি কি 2-1 করে কাস্টমার পাবেন। কিছু কিছু প্রসিডিউর তো আপনাদের আমরা ক্লাসের মাঝে মাঝে বলে দিই, যে আপনি যখন একটা দোকান দিবেন, দোকান তো সবাই দিচ্ছে, এখন তো দোকানের অভাব নাই, ঠিক আছে? ফার্মেসির দোকানে কি এখন অভাব আছে? এক গলিতে 50টা 60টা 70টা দোকান হইতে পারে এখন, সামনে যেভাবে হচ্ছে আর কি। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে আপনার দোকানটাকে কি করতে হবে, আইডেন্টিফাইড করতে হবে, আপনার দোকানটাকে কি করতে হবে, আলাদা করতে হবে। তাহলে লোকজন কি করবে, অন্য অন্য দোকানে না যায় আপনার দোকানে আসবে। এমন কিছু সার্ভিস, এমন কিছু আপনাকে দিতে হবে যেগুলো কি অন্য দোকানে পাবে না, ঠিক আছে? এমন ভাবে পেশেন্টদের কি করতে হবে, পরামর্শ দিতে হবে, বা যেন পেশেন্টরা কি না ঠকে। আপনার কি অনেস্টি সবসময় মেনটেন করতে হবে, ঠিক আছে? আমরা ক্লাস টু ক্লাসে বিভিন্ন কি টেকনিকগুলো বলবো আপনাদের, টেকনিকগুলো আপনাদের রাইট করে নিতে হবে অথবা কি মনে রাখতে হবে, যেটা আপনি দোকানে যাওয়ার পরে কাজে লাগাবেন। কারণ আমরা জানি আপনারা এখান থেকে যেই দোকান দিবেন না, ম্যাক্সিমামই অল্প কিছু হয়তো দিবেন, ম্যাক্সিমামই দোকান দিবেন আরো 5 বছর পরে, 6 বছর পরে, তাই না? যারা 5-6 বছর পরে দোকান দিবেন তাদেরকে আমরা সবসময় চিন্তা করব কি আপনারা আরো লং কোর্স করেন, ঠিক আছে? এটা শেষ না করে এটাতে আপনি শুরু করেন, বাট এটা আপনি শেষ না করে কি আপনারা লং কোর্স করেন, প্রয়োজনে কি 3 বছরের কোর্স করেন, 4 বছরের কোর্স করেন, তাহলে আপনার কি রানিং থাকলেন, শেষ করে কি আপনি দোকান দিয়ে দিলেন। আর এই কোর্সটা করার সুবিধাটা কি, দেখেন ওষুধ সম্পর্কে কিন্তু আমরা সবাই খুব বেশি জানি, তাই না? সেই জন্য ডাক্তাররা নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা তা লিখে দিতে পারে, ঠিক আছে? কারণ ওষুধ সম্পর্কে আমরা সাধারণ মানুষ তারা কি খুব বেশি জানি বলতে কি কিছুই জানি না ইন টোটাল, ঠিক আছে? আমাকে কি ইসলামিক প্রাজল দিছে এক কোম্পানির, আরেক ডাক্তার দিছে আরেক কোম্পানি, আমি 2 কোম্পানিরটাই কি কিনে নিয়ে আসতেছি, ঠিক আছে? আবার প্যাথোলজিক্যাল টেস্টের কথা যদি চিন্তা করেন, এক এক ডাক্তার এক এক ভাবে এক এক রোগের জন্য কি নিজের ইচ্ছা মতো প্যাথোলজিক্যাল টেস্টগুলো দিচ্ছে। আপনি যখনই কোনো ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাবেন, আপনাকে মনে রাখতে হবে যে ডাক্তারের একটা লায়াবিলিটি আছে এখানে, তাই না? যে ডাক্তাররা একটা ফ্রি রুম তারা দিচ্ছে, এসি করা রুম দিচ্ছে, চেয়ার দিচ্ছে, টেবিল দিচ্ছে, এগুলোর ভাড়া ডাক্তার দেয় নাকি? এগুলোর ভাড়া ডাক্তার কি ইনডাইরেক্টলি দেয়। কিভাবে দেয়? আপনার মাধ্যমে দেয়। ডাক্তার নিজের পকেট থেকে কি কিছুই দেয় না। আপনি যাবেন, আপনাকে কি করবে, 3টার জায়গায় 4টা, 4টার জায়গায় 5টা টেস্ট কি দিয়ে দিবে। যদি এই টেস্টগুলো করেন তাহলে কি টেস্টের এগেইনস্টে ডায়াগনস্টিক সেন্টারগুলো কি পাবে, টাকা পাবে, ঠিক আছে? এই টাকা দিয়ে কি যে ভাড়াটা দিছে সেই ভাড়াটা উঠবে। যে ডাক্তারের যত বেশি রোগী ডায়াগনস্টিক সেন্টারে তত সুবিধা, তত টেস্ট, তত টাকা, তাই না? আপনাকেও একটা পার্সেন্টেজ দিয়ে খুশি করবে, হয়তো 25% আপনারা দিবে,
ঠিক আছে, আবার ডাক্তার বেজে কি 50%ও দিতে পারে, আমরা জাস্ট বলতেছি। বাট আপনি যদি রোগ সম্পর্কে ধারণা থাকে তাহলে কি অনেক আননেসেসারি টেস্ট সম্পর্কে আপনি বুঝবেন যে এই টেস্টটা কি আননেসেসারি দিছে। আবার আপনার যদি ওষুধ সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি বুঝবেন যে একই গ্রুপ একই জেনেটিকের ওষুধগুলো কি বিভিন্ন নামে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনার কাছে একটা ওষুধ থাকলে এটা দিয়ে কি আপনি চলতে পারবেন। তার মানে অ্যাটলিস্ট আপনার ফ্যামিলিকে তো সাপোর্ট দেওয়ার মতো উপযোগী নিজেকে করতে হবে, তাই না? কারণ ওষুধ কিন্তু বিষ, সেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। অতিরিক্ত ওষুধ খাওয়াও শরীরের জন্য খারাপ, আবার ওষুধ কম খাওয়াও কি শরীরের জন্য মঙ্গলজনক নয়। ঠিক আছে, তার মানে ওষুধ সম্পর্কে যদি প্রাইমারি লেভেলের ধারণা আপনার না থাকে তাহলে আমি যা বলতেছি আপনি তাই করবেন। একটা লোক যখন কাপড় কিনতে যায় তখনও বুঝেন কাপড় আমরা কিছুই চিনি না, তাই না? কটন কি কি তারপরেও কি কাপড় একটা ডলা দিয়ে দেখি, তাই না, যে ভালো না খারাপ। দামাদামি করি যে ভাই কত, 100 টাকা বললে বলি 50 টাকা। কিন্তু ওষুধের দোকানে যেরকম করতে পারেন, আপনি খাবেন, টাকা পকেটে আপনার, সিলেক্ট করে দিচ্ছি আমি, দোকানদার দিচ্ছে 1 টাকাও কোনো ডিসকাউন্ট নাই, 20 টাকা দাম 20 টাকা। ঠিক আছে, আপনিও দামাদামি করার মতো কি অবস্থা নাই। হয়তো পরিচিত থাকলে বলতে পারেন ভাই কিছু কম রাখেন, এইটুকুই। ঠিক আছে, তাহলে এটা একটা কি মানে ঝামেলাবিহীন বিজনেস। আপনাকে এখানে কোনো দামাদামিও করার ঝামেলা নাই। একজন প্রেসক্রিপশন এনে দিল, আপনি প্রেসক্রিপশন অনুযায়ী কি ওষুধ দিয়ে দিলেন। তবে কথা হচ্ছে যে প্রেসক্রিপশন সবাই আনবে না। কিছু কিছু লোক কি সবার আগে আপনার কাছে আসবে, ভাই আজকে থেকে আমার, কালকে থেকে আমার এরকম সমস্যা। ঠিক আছে, এই ক্ষেত্রে তো প্রেসক্রিপশন নিয়ে আসে না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে রোগীর অবস্থা বুঝে কি একটা ব্যবস্থা করতে হবে না? যদি বলেন যে ভাই আগে ডাক্তার দেখেন তারপরে আসেন, এই রোগী আর আপনার কাছে আসবে না। ডাক্তার দেখানোর পরে প্রেসক্রিপশন নিয়েও আসবে না। ঠিক আছে, তার মানে কি আপনার তো বেসিক জিনিসগুলো জানা থাকা লাগবে। প্রাথমিক কেয়ার ট্রিটমেন্টগুলো কি আপনার জানা থাকা লাগবে, তাছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না এই লাইনে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা যে বলতেছি রক্তের গ্রুপগুলো, রক্তের গ্রুপ, এই যে গ্রুপগুলো এগুলো আসতেছে কিভাবে, এটা যদি জানতে চাই আমাকে প্রথমে জানতে হবে কি রক্ত কি, ব্লাড বা রক্ত কি, এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, রক্ত কি সংজ্ঞাটা একটু লিখে নেন। বলেন তো ইয়ার রক্ত কাকে বলে? রক্ত হচ্ছে যোজক কলা। রক্ত হচ্ছে যোজক কলা। আর যা রক্ত হলো যোজক পদার্থ, যা পদার্থ না, পদার্থ তো পদার্থ যোজক কলা, এবং যা হিমোগ্লোবিন মানে কি? দেখেন রক্ত হলো বিশেষ ধরনের, রক্ত হলো বিশেষ ধরনের, রক্ত হলো বিশেষ ধরনের তরল যোজক কলা। যোজক কলা মানে কি কানেকটিভ টিস্যু। রক্ত হলো বিশেষ ধরনের তরল যোজক কলা, যা যা রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত। তার মানে রক্তের মূল উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে রক্তরস আর একটা কি রক্তকণিকা, যা রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত এবং রক্তরস ও রক্তকণিকা কণিকা নিয়ে গঠিত এবং একটি বদ্ধ নালীপথে, একটি বদ্ধ নালীপথে সমগ্র শরীরে প্রবাহমান, একটি বদ্ধ নালীপথে সমগ্র শরীরে বা শরীরে প্রবাহমান। তাহলে কয়টা বৈশিষ্ট্য বললাম? তিনটি। এক নাম্বার একটা বিশেষ ধরনের তরল যোজক কলা, দুই নাম্বার কি দিয়ে গঠিত? রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত। তিন নাম্বার কি বললাম? বদ্ধ নালীপথে সমগ্র শরীরে প্রবাহমান। এটুকু মনে থাকবে না? নেক্সট ক্লাসে কিন্তু জিজ্ঞেস করবো রক্ত কাকে বলে। ঠিক আছে, জাস্ট এই সংজ্ঞাটা দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রক্ত কাকে বলে, রক্তের উপাদান কি কি একটু যদি দেখি, কারণ আমরা ব্লাড গ্রুপিং করব। ব্লাড গ্রুপিং কি ব্লাডের করে না ব্লাডের উপাদানের করে? ব্লাডের মধ্যে কিছু পদার্থ থাকে যাদের কি আমরা গ্রুপ করি, তাহলে ওই পদার্থগুলোর নাম আমাকে কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি ব্লাডের উপাদানগুলো কি কি। ঠিক আছে, এইভাবে লেখেন, এটা যদি আমাদের ব্লাড হয়, ব্লাডের মূল উপাদান হচ্ছে দুইটা, আমরা বললাম, একটা হচ্ছে রক্তরস, তাই না, আরেকটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকাকে বলা হয় ব্লাড সেল। কি বলা হয়?
ব্লাড সেল ব্লাড সেল বা বাংলায় কি বলে, রক্ত কণিকা কণিকা। আর রক্ত রসকে বলা হয় প্লাজমা, প্লাজমা বা রক্ত রস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি প্লাজমা বা রক্তরস, আর একটা হচ্ছে কি ব্লাড সেল বা রক্ত কণিকা। ক্লিয়ার এটুকু? এখন দেখেন এই ব্লাড সেলগুলা, রক্ত কণিকাগুলো আবার কি 2-3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা, লাল রঙের। ঠিক আছে, একটা হচ্ছে কি রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা, একটা হচ্ছে কি হোয়াইট ব্লাড সেল। হ্যাঁ এই তো পারেন, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্ত কণিকা, সাদা, তাই না? আরেকটা হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। ঠিক আছে, তাহলে রক্তের কণিকা কয়টা আছে? রক্তের মধ্যে 3টা সেল আছে, একটা হচ্ছে লাল রঙের রেড ব্লাড সেল, সাদা রঙের হোয়াইট ব্লাড সেল, আরেকটা কি প্লাটিলেট বা অনুচক্রিকা। আচ্ছা, এখন দেখেন এই যে লাল রঙের ব্লাড সেলগুলো, এই লাল রঙের ব্লাড সেলগুলোর কাজ কি? এই লাল রঙের ব্লাড সেলগুলোর কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহন করা। তাহলে এরা কি করে? শরীরে অক্সিজেন পরিবহন করে কোষে নিয়ে যায়, কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা লাংসে নিয়ে যায়। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে পরিবহন, এই পরিবহনের দায়িত্বটা কার আছে? আরবিসি। মনে থাকবে না? যদি বলি আরবিসির কাজ কি, বলবেন কি? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। তাহলে পাশেও আরবিসির পাশে লিখে রাখেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। ঠিক আছে, 2 নাম্বার কি হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এরা কি করে? আমরা ইদানিং ইমিউন সিস্টেম শব্দটার সাথে খুব পরিচিত, তাই না? করোনা আসার পর থেকে ইমিউন সিস্টেম কথা বলে না অনেক বেশি। ঠিক আছে, ইমিউন সিস্টেম মানে কি? রোগ প্রতিরোধ ব্যবস্থা। তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য যে প্রোটেকশন, ঠিক আছে, যে আর্মি আছে, যে ফোর্স আছে, যে ফোর্স কি করে, যেমন আমাদের দেশের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য কে আছে? আর্মি আছে, পুলিশ আছে, বিমান বাহিনী, সেনাবাহিনী, তাই না? এরাই তো কি করে? রোগ প্রতিরোধ মানে কি? বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে। তাহলে আমাদের শরীরের ভিতরে যদি বিভিন্ন জীবাণু, বিভিন্ন খারাপ কন্ডিশন ঘটে, ওই কন্ডিশন থেকে আমাদের শরীরকে রক্ষা করে কে? ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা। তাহলে শ্বেত রক্ত কণিকার কাজ কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। কি? রোগ প্রতিরোধ। তার মানে আপনার শরীরে যদি কোনো রোগ হয়, সেই রোগটাকে প্রতিরোধ করার জন্য কাজ করবে কে? শ্বেত রক্ত কণিকা। যদি এটার সমস্যা হয়, তখনই কি হবে? আপনার শরীরে বিভিন্ন ডিজিজে আক্রান্ত হবে। ঠিক আছে, তাহলে শ্বেত রক্ত কণিকার কাজ কি? রোগ প্রতিরোধে সাহায্য করা। এরপরে আসতেছে অনুচক্রিকা। অনুচক্রিকা কি কাজ করে? বা প্লাটিলেট। কখনো যদি আমার শরীরে কেটে যায় কোনো জায়গা, এখান থেকে কি সারা জীবন রক্ত পড়বে এরকম কিছু হবে না, তাই না? কিছুক্ষণ রক্ত পড়ে এরপরে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তার মানে অনুচক্রিকা এই কাজটা করবে। অনুচক্রিকার কাজ কি? যে আমাদের শরীরে কি হয়? হ্যাঁ, ব্লাড ক্লট করা বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, তাই না? তাহলে এখানে পাশে লেখেন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে 3টা ব্লাড সেল 3 ধরনের কাজ করতেছে, তাই না? একটা ব্লাড সেল কি কাজ করে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। 2 নম্বর ব্লাড সেল কি কাজ করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3 নম্বর ব্লাড সেল কি কাজ করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এইটুকু মনে থাকবে না? ঠিক আছে, আমাদের বেসিক লাইনের জন্য এইটুকু যদি আপনি মনে রাখেন তো অনেক। ঠিক আছে, তাহলে ব্লাড 2টা উপাদান দিয়ে গঠিত। কি কি? ব্লাড সেল, প্লাজমা। ঠিক আছে, আর আমাদের সামনে আমাদের প্রতিষ্ঠানের নামও কি? এটাই হয়ে যাবে। তাহলে যদি কখনো জিজ্ঞেস করা হয়, যেমন আমাদের প্লাজমা এডুকেশন সেন্টার কি? আমাদের ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আর অর্থাৎ কি আমাদের মূল প্রতিষ্ঠানটা প্লাজমা কনভার্ট হয়ে যাবে সামনে। ঠিক আছে, ওইভাবে প্রক্রিয়া চলতেছে। এখন প্লাজমা যদি জিজ্ঞেস করে যে আপনার প্রতিষ্ঠানের নাম প্লাজমা, প্লাজমা কাকে বলে? কি বলবেন?
এই প্লাজমা সেই প্লাজমা তো এক না, ঠিক আছে? দেখেন প্লাজমা শব্দটা ফিজিক্সেও আছে, প্লাজমা শব্দটা কেমিস্ট্রিতেও আছে, ঠিক আছে? যারা ফিজিক্স পড়ছেন তারা ফিজিক্সের প্লাজমা বলবেন, যারা কেমিস্ট্রি বা বায়োলজিক্যাল সায়েন্স পড়ছেন তারা বায়োলজির প্লাজমা বলবেন, ঠিক আছে? বায়োলজির প্লাজমা কি? রক্তরস। রক্তরসকে কি বলে? রক্তের সেলবিহীন তরল অংশ, এটাকে কি বলে? প্লাজমা। আর ফিজিক্সের প্লাজমাকে কি বলে? কি বলে? ঠিক আছে, প্লাজমা হচ্ছে একটা স্টেট যে অবস্থায় কি গ্যাসীয় আয়নগুলো আয়নিত অবস্থায় থাকে। গ্যাসীয় যে অণুগুলো আছে এগুলো কি পরমাণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তার মানে অত্যাধিক চাপ তাপমূলক একটা কন্ডিশন। আচ্ছা ওটা বাদ দেন। তাহলে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আরেকটা কি? প্লাটিলেট। প্লাটিলেট। তাহলে আমরা ওই পাশে চলে যাই, এটুকু মনে থাকবে তো? আচ্ছা, প্লাজমার যে উপাদানগুলো আছে এখানে মূলত প্লাজমার উপাদান মূলত কি? দুইটা জিনিস দিয়ে প্লাজমা তৈরি। যেহেতু প্লাজমা হচ্ছে রক্ত রস, তার মানে এখানে পানির পরিমাণটা অনেক বেশি থাকবে। রসালো জিনিসে কি থাকে? পানির পরিমাণটা অনেক বেশি থাকে। তাহলে এখানে কি থাকবে? রক্ত রস, এখানে থাকবে ওয়াটার প্রায় 95%। এরপরে থাকবে কি? কিছু সলিড উপাদান থাকবে, তাই না? ওই পানির মধ্যে কি মিশা, পানি এবং বালি, এগুলো দেখছেন না? বালিটা কি পানির সাথে মিশবে না, কিন্তু কি পানির মধ্যেই ভাসমান অবস্থায় থাকবে। তাহলে কিছু সলিড উপাদানটা থাকবে এখানে। এই সলিড উপাদানগুলো আবার দুইটা ভাগে ভাগ হবে। একটা হবে কি? অর্গানিক, মানে কি জৈব যৌগ। আরেকটা হবে কি? ইনঅর্গানিক, মানে অজৈব যৌগ। তাহলে প্লাজমাতে কিছু জৈব যৌগ থাকবে, প্লাজমাতে কিছু অজৈব যৌগ থাকবে। আরেকটা কমন টার্ম আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কি? সিরাম। এই শব্দটার সাথে পরিচিত না আপনারা? সিরাম, ঠিক আছে? দেখবেন প্যাথোলজিক্যাল টেস্টে ব্লাডের যত টেস্ট দেয় ম্যাক্সিমাম টেস্টে কি লেখা থাকে? সিরাম বিলিরুবিন, সিরাম ক্রিয়েটিনিন, তাই না? সিরাম ইউরিক অ্যাসিড, সিরাম এসজিওটি, এসজিপিটি, যা আছে সব টেস্টগুলো কি দিয়ে করে? সিরাম দিয়ে করে। তাহলে সিরাম জিনিসটা কি, এটা আপনাকে জানতে হবে। তাহলে প্রথমে প্লাজমার সংজ্ঞাটা লিখে নেন, যে রক্তের সেলবিহীন তরল অংশ। কি? রক্তের সেল মানে কি? সেলটা তো এই পাশে আমরা রেখে দিছি, তাই না? রক্তের সেল বা কোষবিহীন তরল অংশ, ঠিক আছে? রক্তের সেল বা কোষবিহীন তরল অংশকে কি বলা হয়? প্লাজমা বলা হয়। দেখেন প্লাজমাটা যদি আমরা এখানে একটা গ্লাস স্লাইড যদি দেই, এই গ্লাস স্লাইডের উপর যদি প্লাজমা রেখে দেই, তাহলে প্লাজমাটা কি হয়ে যাবে? ক্লট হয়ে যাবে, এরকম করে জমে যাবে। দুধে ছাড়ার মতো কি হবে? প্লাজমাটা, রক্ত দেখছেন গরু জবাই করার পর রক্তগুলা চাকা চাকা হয়ে যায়, লেগে যায়। স্যার সেলবিহীন তরল অংশ, তরল সেলবিহীন তরল অংশকে কি বলে? প্লাজমা বলে। রক্তের সেলবিহীন তরল অংশকে কি বলে? প্লাজমা বলে। ক্লিয়ার এটা? ওকে, সিরাম কাকে বলে? আমরা কি বললাম যে প্লাজমাকে যদি আমি একটা জায়গায় রেখে দেই, সে কি হয়ে যাবে? ক্লট হয়ে যাবে, জমে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সিরাম হচ্ছে কি? লেখেন, প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিলে যে অংশ থাকে তাকেই কি বলে? সিরাম বলে। প্লাজমা থেকে, তার মানে প্লাজমা থেকে সিরাম তৈরি করা হয়। প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিলে, প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিলে যা থাকে, যে অংশ পাওয়া যায় সেটাই হলো কি? সিরাম। প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিলে, প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিলে যে অংশ পাওয়া যায় তাকে সিরাম বলে। তার মানে সিরাম কি হবে? সারা জীবন রেখে দিলেও জমবে না, সেই জন্য প্যাথোলজির যত টেস্ট করা হয়,
ম্যাক্সিমাম টেস্ট কি দিয়ে করা হয়? সিরাম দিয়ে করা হয়। কারণ কি, সিরামে প্লাজমা সব কিছুই থাকে, প্লাজমাতে যত জিনিস আছে সবই সিরামে থাকে, শুধু কি থাকে না, রক্ত জমাট বাঁধার উপাদান ফিব্রিনোজেন এবং প্রথমবিন থাকে না। ওকে, তাহলে আমরা আবারও একটু রিক্যাপ করি, আমরা কি কি বললাম। 1 নম্বর রক্ত কাকে বলে, 2 নম্বর রক্তের উপাদানগুলো কি কি, 3 নম্বর রক্তের উপাদানের মধ্যে রক্ত কণিকাগুলো কি কি, তারপরে প্লাজমা কি, প্লাজমার ভিতরে কোন কোন উপাদানগুলো থাকে, সিরাম কাকে বলে, এই পর্যন্তই কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে, আরেকটা জিনিস পড়ছি যে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটের কাজ কি, তাই না? আরবিসির কাজ কি? আরবিসির কাজ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করা। ডাব্লিউবিসির কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করা। প্লাটিলেটের কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আমাদের মনে থাকবে না একটু? ঠিক আছে, যদি এইটুকু মনে থাকে তাহলে ব্লাড গ্রুপিংও কি আশা করি বুঝবেন। আচ্ছা, এইবার আমরা আসি আমাদের মূল পয়েন্টে। ঠিক আছে, আমাদের মূল পয়েন্ট হচ্ছে কি, ব্লাড গ্রুপিং। ঠিক আছে, অ্যাটলিস্ট দেখেন আমাদের এখান থেকে যারা ফার্মেসি পাস করে যাচ্ছে তাদের আমরা কিছু বেসিক জিনিসগুলো করে দিচ্ছি, যে জিনিসগুলো কি অন্য কোনো জায়গায় ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ায় না, বাট এটা আপনাকে দুইটা কাজ করবে। একে আপনার রেপুটেশন বৃদ্ধি করবে, দুই আপনার কাস্টমার বাড়াবে। ঠিক আছে, ব্লাড গ্রুপিং, তারপরে কি রক্তের গ্লুকোজ লেভেল, ডায়াবেটিস পরিমাপ করা, এগুলো খুবই বেসিক কাজ, একেবারে হালকা পাতলা কাজ। আপনারা এতে যা পড়বেন সবই কি প্র্যাকটিক্যাল কাজগুলোকে আমরা সবসময় হালকা পাতলা কাজই বলি, তাই না? কারণ এটা এমন একটা জিনিস আপনি যদি করেন রেগুলার তাহলে কি পারবেন। শুধু আপনার কাজ হচ্ছে নিয়মটা ভালো করে শিখে যাওয়া, তাই না? আপনি নিয়ম শিখে গেলেন না, মনে করেন মুচির কাজ, আপনাকে সব নিয়ম কানুন শিখাই দিলাম, এখন আপনি জীবনেও কোনোদিন জুতা সেলাই করেন না, তাহলে মুচির কাজে আপনার হাতে কি দক্ষতা বাড়বে? বাট আপনি যদি 1 দিন করেন, 2 দিন করেন, 4 দিন করেন, 5ম দিনে কি হবে? হাতের দক্ষতা প্রথম দিনের চেয়ে বাড়বে না? ঠিক আমাদের এখানে যে প্র্যাকটিক্যাল কাজগুলো আছে এগুলো একই রকম, একেবারে বেসিক লেভেলের কাজ, এর জন্য কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও দরকার নাই, যে কাউকে শেখানো যাবে। ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে যে কাউকে শেখানো গেলেও আমাদের কি বেসিক রিকোয়ারমেন্টগুলো ছাড়া আমরা কি আপনাদেরকে ওইভাবে ছাড়তে পারবো না, তাই না? যেহেতু আপনারা কোনো ইনস্টিটিউশন থেকে পড়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি কোনো ফার্মেসিতে থাকতেন, ও ফার্মেসির মতো করে শিখতেন, সেটা আলাদা বিষয়। যেহেতু ইনস্টিটিউশন থেকে শিখে যাচ্ছেন, ইনস্টিটিউশনাল রেপুটেশন কি এখানে জড়িত। ওকে, তাহলে ব্লাড গ্রুপিং শেখার জন্য আপনাকে ওই যে ব্লাডটা একটু পড়াই নিলাম, তাই না? ব্লাডের আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, এগুলো কিছুই জানেন না, আপনি ব্লাড গ্রুপিং করেন। কেউ একজন জিজ্ঞেস করছে ভাই ব্লাডে কোন সেলে এই ইয়াটা ভাঙে, সেলের নামই জানেন না যে ব্লাডে কোনো সেল থাকে আপনার। ঠিক আছে, অনেক প্রবলেম আছে। আচ্ছা, তাহলে ব্লাড গ্রুপিং যখন আমরা করব তখন আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, যে ব্লাড গ্রুপিংটা আসলে কি জিনিস। দেখেন, ব্লাড গ্রুপিংটা সিম্পল কিছুই না, একটা জিনিসকে শুধু খুঁজে বের করা। সেটা হচ্ছে কি, আমাদের রক্তের ভিতরে কিছু জিনিস আছে, অ্যান্টিজেন, কি বলে? অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। আমরা সহজভাবে যদি বলি, একটা হচ্ছে অ্যাগ্লুটিনিন, আরেকটা অ্যাগ্লুটিনোজেন। তাহলে একটা হচ্ছে কি অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে কি অ্যান্টিবডি। এখন চিন্তা করেন যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুইটা হচ্ছে অনেকটা কি লোহা এবং চুম্বকের মতো। চুম্বক, আচ্ছা চুম্বক না চুম্বক কোনটা? এটাই না? ঠিক আছে, তাহলে লোহা এবং চুম্বকের মতো, তাই না? লোহা এবং চুম্বক কি করে? আমি যদি আপনাকে অনেকগুলা কাঠের গুঁড়া দেই, বালির গুঁড়া দেই, লোহার গুঁড়া দেই, দিয়ে সব মিক্স করে দিলাম, এখন আমি আপনাকে বললাম কি আপনি লোহার গুঁড়াগুলোকে আলাদা করে দেন, তাহলে আপনি কি করবেন? তার মানে কি, যদি আপনার কাছে একটা চুম্বক থাকে, ম্যাগনেট থাকে, আপনি কি ম্যাগনেট দিয়ে শুধু উপর একবার করে ঘোরায় নিয়ে আসলে কি হবে? সবগুলা লোহার গুঁড়া চুম্বকের গায়ে আটকে যাবে। ঠিক আছে, তার মানে কি বালি কাঠ ওইখানে কি রয়ে যাবে। একই বিষয় সিম্পল এখানে, যে যদি এটা লোহা হয় এটা কি চুম্বক, তাহলে অ্যান্টিবডি গুলাকে যদি আমরা চুম্বকের মতো ধরি, অ্যান্টিজেন গুলা কি লোহা, তাহলে নির্দিষ্ট অ্যান্টিজেন যদি থাকে ওই জায়গায় যদি আমি কোনো অ্যান্টিবডি দেই, অ্যান্টিবডি অবশ্যই কি করবে? অ্যান্টিজেনকে ধরে ফেলবে। ঠিক আছে, এবং দুইটার মধ্যে একটা রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হলে কি
জায়গাটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা খুঁজে বের করব কি অ্যান্টিজেন, লোহাটাকে কি দিয়ে খুঁজে বের করব? চুম্বকটা। এই চুম্বকটা আমরা মার্কেট থেকে কিনে পাবো। চুম্বকটা কি মার্কেট থেকে কিনে পাবো। চুম্বক মানে কি রিয়েজেন্ট গুলা, ওই ব্লাড গ্রুপিং এর জন্য যে রিয়েজেন্ট গুলা লাগে সেই রিয়েজেন্ট গুলো আমি কি মার্কেট থেকে Antibody তে কিনে নিতে হবে অ্যান্টিবডি গুলা, ঠিক আছে? 3টা অ্যান্টিবডি লাগে 3টা পারপাসে, ওকে। আর অ্যান্টিজেন গুলা কোথায় থাকবে এখন? অ্যান্টিজেন গুলা থাকবে আমাদের দেহের কোথায়? আরবিসি তে, ঠিক আছে? দেখেন এইটা আমাদের একটা আরবিসি, ধরেন এইটা একটা আরবিসি, এইটা একটা আরবিসি, ঠিক আছে? এটা আমাদের কি আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা, তাই না? লোহিত রক্তকণিকার কাজ কি? হ্যাঁ, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, ঠিক আছে? তাহলে এই লোহিত রক্তকণিকাতে এক বিশেষ ধরনের অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? যেমন এই ব্যক্তি, যেটা আমরা বলতেছি, ধরেন এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, হ্যাঁ? তিনজন ব্যক্তির লোহিত রক্তকণিকাতে এটা হচ্ছে অ্যান্টিজেন এ। কি নাম? কি অ্যান্টিজেন? অ্যান্টিজেন এ। তাহলে এক্স নামক ব্যক্তির রক্তের আরবিসিতে যদি অ্যান্টিজেন এ থাকে, তাহলে এই ব্যক্তির রক্তের গ্রুপ কি হবে? রক্তের গ্রুপও হবে কি? ব্লাড গ্রুপও হবে এ। তাহলে কথা হচ্ছে আপনার রক্তের আরবিসিতে অ্যান্টিজেন এ আছে কিনা এটাই তো আমার খুঁজে বের করা, আর তো কিছু না। আবার চিন্তা করেন, যে ব্যক্তি ওয়াই, তার রক্তে ধরেন অ্যান্টিজেন বি, তাহলে আপনার রক্তের আরবিসিতে অ্যান্টিজেন বি যদি থাকে, তাহলে আপনার রক্তের গ্রুপ কি? বি। সিম্পল প্যারামিটারটা আগে আমরা বুঝি, ঠিক আছে? তাহলে যার রক্তের আরবিসিতে অ্যান্টিজেন বি আছে তার রক্তের গ্রুপও কি হবে? বি হবে। যার রক্তের আরবিসিতে অ্যান্টিজেন এ আছে তার রক্তের গ্রুপ কি হবে? এ হবে। তাহলে আপনার রক্তের আরবিসিতে অ্যান্টিজেন এ আছে না অ্যান্টিজেন বি আছে, এটা আমাকে ওই চুম্বক দিয়ে খুঁজে বের করলেই কি বলে দিতে পারবো যে আপনার মানে